ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি। আরে কান্নাকাটি রাখো, কি সর্বনাশ হয়েছে কইবা তো। ভাবি মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, শোয়া থেকে উঠতে পারতেছে না, কথা বলতে পারতেছে না, কিছু খাইতে পারতেছে না। আমি বাড়িতে একলা মানুষ, কেমনে কি করুন, তোমার নিতে আসছি ভাবি, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো। হায় হায় কি কও, আমি না আসার সময় আমারে সুস্থ দেখে আসলাম, এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লো কেমনে? আমি কিছু জানি না ভাবি, মনে হয় বাতাস লাগছে। আরে ইমরান, কি হয়েছে? তা ওই আমার মায়ের অবস্থা খুব খারাপ, আমার মায়ের জন্য দোয়া করেন। ভাবি তুমি এখনো দাঁড়ায় রয়েছো কেন, তাড়াতাড়ি চলো। আব্বা দেখছো, কয়টা দিন ভাবছিলাম থাকমু, কিন্তু আম্মা অসুস্থ হয়ে পড়ছে, এখন তো আমার যাইতেই হইব। ভাবি মা সুস্থ হয়ে গেলে তুমি আমার এই 1 মাস 2 মাস যতদিন ইচ্ছা বেড়ে যাও, এখন তাড়াতাড়ি চলো। পারুল, তোর শাশুড়ি যেহেতু অসুস্থ, তোর আর এখানে থাকা ঠিক হইব না রে মা, তুই তাড়াতাড়ি যা। আমি একটু ব্যাগটা নিয়ে আইতাছি, খারাপ খারাপ। তা ওই এই গাছে না গতবার কত কাঁঠাল দেখলাম, কত কাঁঠাল নিয়ে গেলাম, কাঁঠাল তো ধরে নেই এবার। আরে তুমি আছো কাঁঠাল নিয়া, বিয়াইনের কি হয়েছে এটা কও। ও আমার আম্মা তো অসুস্থ, দাও ওই কিছু কইতে পারে না, কিছু খাইতে পারে না, মনে হয় মাথা ঘুরে পড়ে গেছিল। থাক বাবা, চিন্তা করো না, আল্লাহ ইমরান। ঠিক হয়ে যাব। চলো 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 আব্বা, আমি গেলাম। আচ্ছা যা, বিয়াইনের দরকার হয় ডাক্তারের কাছে নিয়ে যাও, আর যদি বেশি খারাপ মনে করো আমারে খবর দিও, আমি চলে আসো। ঠিক আছে তাহলে আসি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভাবি চলো। এই খারাপ খারাপ আব্বা, তুমি কিন্তু নিজের যত্ন নিও আর ভালো থাকো। চিন্তা করো না। আমি গেলাম। আরে আমার মাটাতে কি হইলো? আম্মা আম্মা, আরে আপনি এই অসুস্থ শরীর নিয়ে আবার ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার শরীরের এখন কি অবস্থা, কি হয়েছে আপনার আম্মা? হ্যাঁ, আমার আবার কি হইব, আমি তো ঠিক আছি। না 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 না, আপনি ঠিক নাই, আপনি অনেক অসুস্থ, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনি খাইতে পারেন না, আপনি নাকি অসুস্থ। মামা, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে আমি অসুস্থ হইতে যাবো কেন? আমি ঠিক আছি, ভালো করে চাইয়া দেখো, আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরাপুরি ঠিক আছি। কি হইতেছে দেখি। হ, আম্মা আপনারা দেখে তো মনে হইতেছে আপনি একেবারে সুস্থ। হ্যাঁ, ইমরান, তুমি কেন আমাকে বাড়িতে গিয়া কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমাকে বাড়িতে নিয়ে আসার লাগিয়া। মানে? মানে বুঝো না, তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারে কাজ করবো, রান্না বান্না করবো, এইটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি। আম্মা আপনি হাসতেছেন, দেখছেন আপনার ছেলের কাণ্ড। আপনার অসুস্থতার কথা শুনে আমি তো একেবারে পেরেশান হয়ে গেছি, দৌড়ে আসছি, হাঁপাই গেছি না। আর তুমি আমার লগে ঝগড়া করতে না পারলে তোমার পেটের ভাত হজম হয় না না? আজকে শুধু ঝগড়া করুন না, আজকে তোমার মাথা ফাটামো। দাঁড়াও। আজকে তোমার আপনারা খায় নেন। ভাবি, রান্নার সময় তোমার মন কই থাকে? কেন, কি হয়েছে? রান্নার মধ্যে তো স্বাদ, গন্ধ, লবণ, তেল কিছু ঠিক মতো হয় নাই। বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? হ্যাঁ, খুব একটা খারাপ হয় নাই, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? আরে বৌমাই তো রান্নাঘরে রান্না করতে গেছিল, ওই শফিকের ফোন আসলো, আমি বললাম যাও তুমি ফোনটা ধরো, রান্নাটা আজকে আমি করি। না না মা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না, এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। দোষ এই ঢং করো না তো, চুপচাপ খায় নাও। ঢং করতেছি না ভাবি, তোমার হাতের রান্না ছাড়া আমি খাইতে পারবো না। যাও, আমার জন্য বেশি কিছু না, একটা মাছ ভাজা নিয়ে আসো, নাইলে আজকে রাতে আমি ভাতই খাইতে পারবো না। আম্মা দেখছেন, এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো? ইমরান, বউটারে কেন চালাইতেছস কত? আজকে আমি যা রান্না করছি খায়া নে, কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। ঠিক আছে, তাহলে কালকে সকালে খাম, এখন আর খাম না। এই 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 হইছে হইছে, আর রাগ দেখান লাগবো না, যাইতেছি আমি মাছ ভাজতে, বসো। ভাবির কাছ থেকে রান্নাটা ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। আরে বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, সব তো সেই করে, আমি ভুলে গেছি রান্না বান্না। তোমার হাত নষ্ট হয়ে গেছে মা, এগুলো মুখেই দেওয়া যায় না। সি,
তুমি খাইতেছো কষ্ট হয় না? খা। খামো, আও মাছ আও। বউয়েরা স্বামীর যন্ত্রণা সহ্য করে, স্বামীর সেবা যত্ন করে, আর আমি কি করতেছি? আমি দেবরের সেবা যত্ন করতেছি, দেবরের যন্ত্রণা সহ্য করতেছি। আল্লাহ, তুমি আমার এই যন্ত্রণা থেকে উদ্ধার করো। ঘ্রাণেই তো পেট ভরে গেল, খাবো কি? নাও এই যে মাছ ভাজি, এবার শান্তি কইরা খাও। এতে চলবো নাকি আমার মাথাটা কাইটাও ভাজি করে এনে দিমু? না, তোমার মাথায় অনেক চুল, খাইতে গেলে মুখে আটকে দেবো। দাও মাছ ভাজাই খাই। অবমা, শফিকের ফোন মনে হয় আসছে, যাও যাও ধরো। গন্ধটা কি? আমারও চাইলে দেখো কিন্তু। ঠিক আছে মা। কোনটাই না, আমিও কথা কম ভালো লাগে। কেমন আছো পারুল? ভালো নাই, একদম ভালো নাই আমি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কি? তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। আমার একা একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নাই, তুমি আমার লগে এসে থাকো তাইলেই হলো। পারুল, তোমারে সাইরা, মারে সাইরা, ইমরান রে সাইরা আমারও বিদেশে ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আমার বুকের ভেতরটা একদম ভেঙে যায়। মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি। তবে তুমি মন খারাপ করো না, আমি আর খুব বেশি দিন বিদেশে থাকুন না, বড় জোর 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি টাকা পয়সা গুছাইয়া একবারে দেশে চলে আসবো। আইসা ছোটখাটো একটা ব্যবসা করুন, তোমার সাথেই থাকুন। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। আচ্ছা শোনো, ওই দক্ষিণ পাড়ার হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবো। মা আর ইমরান কই? ওদের সাথে এই বিষয়ে কথা বলা দরকার, ওদের ডাকো। আম্মা, আম্মা আপনার ছেলে কথা কইবো, ইমরান ভাইয়ে কথা কইবো। ডাকছে, আইতাছে। আইতাছি ভাবি। ওমা, আমার স্বামীকে ফোন করছে, দেখি দেখি দেখি। আপনি না ছেলেটা সুন্দর সুন্দর লাগতেছে। আব্বা, কেমন আছোস? ভালো আছোস? আমি খুব ভালো আছি মা। ইমরান কই? ভাইজান, আমি মাল লগে আছি। ও আচ্ছা শোন, ওই যে হাসিম কাকার কাছ থেকে যে জমিটা কিনছি, এই জমিটা কালকের মধ্যে রেজিস্ট্রি করানো লাগবো। হাসিম কাকারও মনে হয় টাকার দরকার। আমি তোর ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি, টাকা তুইলা কালকে জমি রেজিস্ট্রি করে ফেলাইস, ঠিক আছে? ও আব্বা, এবার যে জমিটা কিনতেছো, ওই কার নামে রেজিস্ট্রি করবা? মা, এর আগে যতগুলো জমি কিনছি সব তো পারুলের নামে রেজিস্ট্রি করছি, এটা তোমার নামে রেজিস্ট্রি করো মা। ভাইজান, কোনো দরকার নাই, এবারে জমিটাও ভাবির নামে রেজিস্ট্রি করো। আচ্ছা ঠিক আছে, পারুলের নামে রেজিস্ট্রি করিস। তোর না কইলাম তোর নামে একটা অ্যাকাউন্ট খুলতে, পারুলের অ্যাকাউন্টে টাকা পাঠাই, সব সময় ওর ব্যাংকে যাইতে হয়। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তো পারুলের ব্যাংকে যাওয়া লাগে না। এটা ঝামেলা না ভাইজান, ব্যাংকের এইসব ঝামেলা টামেলা আমার ভাল লাগে না। তুমি ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইও, আর টাকা লাগলে ভাবি তো তুইলাই দেয়। হ, সব ঝামেলা তো খালি ভাবিই দেখবো। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি, আমি ইমরান। আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি কুয়েতে। আমি শফিকের বন্ধু। ও, আপনি ফোন দিলেন যে? ভাইজানে কই? আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তার নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে হয়। কি ব্যাপার? আমার ভাইজানে নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, ভাবির আর মারে খবরটা দিতে হইব। বৌমা, এদিকে আসো তো, এক গ্লাস পানি নিয়ে আসো। আইতেছে আম্মা। আম্মা, কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না,
বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে, খালি খালি লাগতেছে। আগে তো কোনোদিন এরকম লাগে নাই। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান, কি হয়েছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, ইমরান কি 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 করছস? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি কে কইছো তোমার এইসব? কি কইছে? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল, কইলো ভাইজান কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, এলাকা আমার বুকের ভিতর ধরপড় করতেছিল। আমি বুঝতে পারছি আমার কলেজের টুকরা, আমার শফিকের কোনো বিপদ হয়েছে, আমি বুঝতে পারছি। ইমরান, ইমরান তোমার ভাইরে এই মুহূর্তে কল দাও, ভিডিও কল দাও। আমি তোমার ভাইরে দেখতে চাই, কথা কইতে চাই। কল দাও। আমি এটা কোথায়? কল দে কল দে। হ্যাঁ, কল দাও। কি কই কি কই কি কই? দেখ না কি কই? না না আম্মা, আম্মা ভুল হয়েছে আম্মা। ভাইজানের এই মুহূর্তে তো কল ঢুকতেছে না। ওই যে ইয়ে মোবাইলে কল, তাই না? মোবাইলে দে। মা, ভাইজানের ফোনেও তো ফোন ঢুকতেছে না, ফোন বন্ধ কইতেছে। কি কইতাছো? ওয়াল্লাহ ওয়াল্লাহ, তুমি আমার মানিককে তুমি রক্ষা করো, আমার কলেজের টুকরা রক্ষা করো। না না আম্মা, আম্মা আমি বিশ্বাস করি না, ভুল হয়েছে আম্মা, ভুল হয়েছে, বিশ্বাস করি না। কে ফোন করছে? কে ফোন করছে? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো 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 ধরো। কিচ্ছু হয়নি। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, ইমরান কি হয়েছে? কি হয়েছে রে? ইমরান ভাইজান আর নাই মা। কি কর? আমার ভাইজান আর নাই মা। এত বড় শাস্তি কেন দিল আমারে? ও আল্লাহ, আমার শফিক, আমার আম্মা। ভাইজান এটা কি শুনলাম? ইমরান, কই আমার বাবা? কই আমার বাবারে দেখা, আমার শফিকরে দেখা। ইমরান সকালে সকাল আমার স্বামীরে দেখো, আমার স্বামীর মুখটা আমার দেখো। আমি ভাইজানের মুখ তোমরা দেখতে চাও না, সহ্য করতে পারবে না, ভয় পাইবে। এটা কি করতেছে? আমি ভাই বাবা, আমি পেটে ধরছি না, আমি ধরছি না, এটা আমার আমার বাবা আমার প্রথম মা থাকছে। আমি আমার বাবারে দেখো না, আমি বাঁচবো।
আমি দেখো আমার কই দেখি দেখি ও আমার সাথে বাবা আমারে দেখো ইমরান আমারে দেখো আমারে দেখো কি হইলো? তোমার মন খারাপ কেন? আমার ছুটির দিনগুলো শেষ হয়ে আসতেছে পারুল, এই জন্য মন খারাপ লাগতেছে। কয়দিন পরেই তোমাকে ছাইরা, এই দেশ ছাইরা আবার আমার বিদেশ চলে যাওয়া লাগবে। 6 মাসের ছুটি নিয়ে আসছিলাম, দেখতে দেখতে 6টা মাস যে কোন দিক দিয়ে চলে গেল ঠেরই পাইলাম না। জানো পারুল, এর আগে অনেকবার দেশে আসছি, আবার বিদেশে চলেও গেছি, কিন্তু এইবারের মতো এত খারাপ কোনোবারই লাগে নাই। এবার এসে আমি তোমারে বিয়ে করছি। বিশ্বাস করো, তোমার ছাইরে আমার কোনোভাবে যাইতে ইচ্ছা করতেছে না। তাহলে যাইও না, থাইকা যাও। আমিও তো তোমার ছাড়া একলা একলা থাকতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তোর শাশুড়ি কো? আছে ভিতর। আমি তোরে নিতে আইছি, চল। না আব্বা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতেই থাকতে চাই। না, তুই এই বাড়িতে থাকবি না, আমি তোরে নিয়ে যামই। বেয়াই আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? বিয়াইন, বোঝার চেষ্টা করেন। জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? স্বামী মরে গেলে মেয়ে গো শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। এইখানে থাকলে তো আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাব। আমার মাইয়ার কি এমন বয়স হয়েছে কোন? আমি বাইসা থাকতে আমি তো তারে এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাইতে দিতে পারব না। তাই আমি তারে এইখান থেকে নিয়ে গিয়া ভালো ছেলে দেখা আবার বিয়ে দেব। অসম্ভব বেয়াই, আমার ছেলে চলে গেছে কিন্তু আমি তো বাইচে আছি। হ্যাঁ, আমার ছোট ছেলে ইমরান তো বাইচে আছে। আমরা বাইচে থাকতে আমার বৌমার আপনি নিয়ে যেতে পারবেন না, আর অন্য কোথাও তো বিয়ে দিতে পারবেনই না। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো, ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়া দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। কিন্তু আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষ তো তারে বিধবা কইব, অপয় কইব, অলক্ষে কইব। এই সমাজে কুকুর বিড়ালের দাম আছে, কিন্তু বিধবা মাইয়া গো কোনোই দাম নাই। বিয়াইন, আজকে আপনি বাইসে আছেন, আপনি যখন চলে যাবেন তখন আমার মেয়েটারে কে দেখব? ইমরান এখনো বিয়া করে নাই। ইমরা যখন বিয়া করব তার বউ তো এই বাড়িতে আইসা আমার এই বিধবা মায়ের মাইনে নিতে পারবো না। স্বামী হারায় আমার মায়া যে কষ্ট পাইছে তার চাইতে দ্বিগুণ কষ্ট পাইব তখন। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাইরেতে থাকবো। মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা যতদিন বাইসা থাকবো এই বাড়িতে ইমরানের বইয়ের পরিচয়েই থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি এই কথা কইেন না আম্মা। আমি আমার স্বামীরে খুব ভালোবাসি। আমার স্বামীরে
আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা বিয়ে করা তো দূরের কথা, আমি ভাবতেও পারুম না। আর তাছাড়া ইমরান আমার দেবর, এটা সম্ভব না, এটা সম্ভব না। আন্টি আমার শ্বশুর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার শ্বশুর মারা গেছে, তুমি এখন এইখানে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, শ্বশুর বাড়িতে যাও। না না আন্টি, আমার শ্বশুর আজকে মারা যায় নাই, গত বছর এই দিনে আমার শ্বশুর মারা গেছে। আজকে তার মৃত্যুবার্ষিকী। আমার শ্বশুরের কথা আমার খুব মনে পড়তেছে, তাই কান্না আসতেছে। আরে তোর শ্বশুর মনে হয় তোমার মেয়ের মতো আদর করতো না? দেখছো, শ্বশুররাও কখনো কখনো পিতা হয়। তোমার মনে হয় পিতার মতো আদর করতো, তাই না? জি আন্টি। ডলি, তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তুমি বাসায় যাও। তোমার জামাই হয়তো মন খারাপ করে বসে আছে, যাও। খুব মন খারাপ, যাও। জি আন্টি, বাসায় যাব। আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো, সেজন্য আমার জামাই আজকে বাসায় সন্ধ্যার সময় মিলাদ রাখছে। আন্টি আপনি তো জানেনই আমি তো বাসায় একা, তাই চাচ্ছিলাম শিরা যদি আমার সাথে একটু বাসায় যেত। মিলাদ পড়ালে তো অনেক হুজুর আসবে, আত্মীয় স্বজন আসবে, অনেক কাজ, আমি তো একা করতে পারবো না। আন্টি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শিলাকে আমার সাথে করে বাসায় নিয়ে যেতে চাচ্ছি। আন্টি আপনি কোনো টেনশন করবেন না, আমি শিলাকে আমার সাথে নিয়ে যাব, আবার এসে বাসায় ওকে দিয়ে যাব। আন্টি বুঝতেছিনি তো, ওর অনেক মনটা খারাপ, আর মিলাদের ব্যাপার স্যাপার তো, তা না হলে আন্টি আমিও যেতাম না। ওই শানা, শোনো না, ওই মৃত্যুবার্ষিকী মিলাদ পড়াবে, আত্মীয় স্বজন আসবে, লোক খাওয়াতে হবে। ডলি তো একা না, যদি শিলা যায় তাহলে ডলি হেল্প হবে। প্লিজ তুমি ওকে পারমিশন দেও না দেওয়া। শিলা মা, তুই তাহলে যা, কিন্তু সাবধান। ওইখানে যেহেতু মৃত্যুবার্ষিকী, দোয়ায় মাহফিল, মাথায় ঘুমটা রাখবি, দোয়া খায়ের করবি, ঠিক আছে? আর মা, মিলাদ শেষ হওয়া মাত্রই আমার শিলারে পাঠায় দিবা। শিলা, দেরি যেন না হয়, হ্যাঁ? কথার যেন কোনো বরখেলাপ না হয়। তুমি কোনো চিন্তা করো না, তুমি যা বলছো আমি একদম অক্ষরে অক্ষরে পালন করবো। ধন্যবাদ মা, এটা যেন মনে থাকে। Happy birthday to you. Happy birthday to you, Sonia. Happy birthday. Go, Tom. Girls, let's go. আন্টি আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। আন্টি আপনাকে সত্যি কথা বললে তো আপনি শিলাকে আসতে দিতেন না। তুমি এত বড় মিথ্যাবাদী একটা মেয়ে! তুমি বলেছিলে যে তোমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এটা মৃত্যুবার্ষিকী না? হ্যাঁ, রং ঢং করে তুমি মৃত্যুবার্ষিকী পালন করছো। তোমাকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার সাথে দিয়েছি। হ্যাঁ, খবরদার, তোমাকে যদি আমার মেয়ের সঙ্গে আর কোনোদিন দেখি, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। তোমার বাবা মা তো তোমাকে বিন্দু মাত্র শিক্ষা দেয়নি,
আমি দেব তোমাকে শিক্ষা। শিক্ষা দিবেন মানে? আপনি কি লেকচারার হয়ে গেছেন নাকি প্রিন্সিপাল হয়েছেন? আপনি আমাদের সামনে আমার ফ্রেন্ডকে আপনি থাপ্পড় মারলেন, কত বড় সাহস আপনার! আর কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি একাই মেয়ে জন্ম দিচ্ছেন? আমাদের ফ্যামিলি নাই, আমাদের মা নাই, এখানে তো আরো বাকিরা আছে। কই ওদের মারা এসে তো ঝামেলা করতেছে না? আপনি সব জায়গায় যে শুধু ঝামেলা পাকান। শুনেন, আপনার মেয়েকে যদি এত ছোট মনে হয় না, আপনার মেয়েকে আপনি কোলে বসে রাখেন। আর এই তুই আর আমাদের সাথে মিশবি না, যা তোর মার সাথে যা। আয় মেয়ে, একদম চুপ, খবরদার আর একটা কথাও বলবে না। তোমাদের সব মায়েদের মতো আমি না, আমি অন্যরকম মা। শিলা, ছি 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 ছি, ভাবতেও লজ্জা করছে যে তুই আমার মেয়ে। বান্ধবীর শ্বশুরের মৃত্যুবার্ষিকী, মিলাদ মাহফিল, হ্যাঁ, এইসব মিথ্যা কথা বলে এইখানে এরকম উদ্ভট পোশাক পরে ছেলেদের সঙ্গে ঢলাঢলি করছিস, নাচানাচি করছিস। কি বিচ্ছিরি পোশাক পরেছিস, তোকে দেখতে কত জঘন্য লাগছে। হ্যাঁ, কি শিক্ষা দিয়েছি তোকে আমি? এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ, তুই জানিস না আমি তোর মা, আমি এসব একদম পছন্দ করি না। ছি 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 শিলা, আমার না ইচ্ছে করছে কি এখন জানিস? আমার ইচ্ছে করছে এখন তোকে গলা টিপে সবার সামনে মেরে ফেলতে। তোকে এতবার আমি ফোন দিচ্ছি, তোর বাবা ফোন দিচ্ছে, তুই কারো ফোন ধরছিস না। এখানে এসে রঙ্গ ঢঙ্গ করছিস, খুব ভালো লাগছে না? তোকে আজকে আমি জানে মেরে ফেলবো একদম। চল। হ্যাঁ, মাইরে ফেলো, জানে মাইরে ফেলো তুমি আমাকে। আমি যেভাবে বাইচা আছি না, এর থেকে আমার মনে যাওয়া ভালো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি বসতে গেলে সমস্যা, উঠতে গেলে সমস্যা, আমি খাইলে সমস্যা, ঘুমাইলে সমস্যা, সব কিছুতে তো আমার দোষ কেন? হ্যাঁ, সারাক্ষণ আমাকে শাসনের উপর রাখো। এত শাসন করা না ভালো না, বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যায়। আমার কি নিজের কোনো জীবন নাই? আমার নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? আমি কি ছোট বাচ্চা যে তোমার কথা মতো আমি উঠবো, বসবো, সবকিছু তোমার কথা মতো করবো? আমার তো নিজেকে নিজে মানুষ মনে হয় না। আমার মনে হয় কি আমি তোমার পুতুল, তুমি যেইভাবে বলবা নাচতে, আমাকে আমার সেইভাবে নাচতে হবে। শুনো মা, তুমি আমাকে জন্ম দিতে দেখে তুমি আমাকে কিনে নাও নাই যে তুমি আমাকে যেইভাবে বলবো আমার সেইভাবে চলতে হবে। আমি আজকে তোমাকে ক্লিয়ারলি বলে দিতেছি, আমি আজকে থেকে তোমার কোনো কথা শুনবো না। আমার যখন যেটা আমার ইচ্ছা হবে সেইটা আমি করব। আমার যেই ড্রেস পরতে ইচ্ছা হবে আমি সেই ড্রেস পরবো। আমার যেখানে যাইতে ইচ্ছা হবে আমি সেইখানে যাব। আর তুমি যদি আমাকে বাধা দাও না, তাহলে আমি ভুলে যাবো যে তুমি আমার মা। আর আজকে এতগুলা মানুষ আমার এই ফ্রেন্ড সার্কেলের সামনে তুমি যে আমাকে এরকম ছোট করছো না, সিন ক্রিয়েটটা করছো না, এইটার জন্য তোমাকে পস্তাইতে হবে। ওই শিলা, বাথরুমে তো নেই, দরজা তো খোলা। শিলা, মা, তোমার এই অসহ্য শাসন আমি আর নিতে পারছি না। আমি যদি আর কিছুদিন এই বাসায় থাকি, তাহলে মা আর মেয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক আর থাকবে না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার একটা স্বাধীন জীবন দরকার, নিজের মতো করে বাঁচা দরকার, লাইফটাকে এনজয় করা দরকার। তোমার সাথে থাকলে সেটা আমি কোনোদিনও পারবো না। তাই নিজের স্বাধীনতার জন্য আমি বাসা ছেড়ে চলে গেলাম। দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করবা না। শিলা, 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 কি হয়েছে? শিলার পা কানাকাটি করতেছো কেন?
শিলা বাসা ছেড়ে চলে গেছে। কি বলছো তুমি? শিলা বাসা ছেড়ে চলে যাবে কেন? আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে, এই যে চিঠি। হায় আল্লাহ, আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে। এই এখন কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ, কান্নাকাটি করে কি হবে? আমার মেয়ে তোমার কারণে বাসা ছেড়ে চলে গেছে। আমি তোমাকে কতদিন বলছি, মেয়ে বড় হয়েছে, ওকে যখন তখন এভাবে শাসন করো না, ওকে ওর খেয়াল খুশি মতো একটু চলাফেরা করতে দাও। তুমি কি আবার কোনোদিন কথা শুনছো? ডাক্তার সামনে ওকে চর থাপ্পড় মারছো, খারাপ ব্যবহার করছো, ওকে শাসন করছো। তোমার জন্য আমার মেয়ে বাসা ছেড়ে চলে গেছে। আমার মেয়ের যদি কিছু হয় না, তোমাকে আমি ছাড়বো না। শিলার আব্বা আমাকে খুন করে ফেলো, কিন্তু তার আগে আমার শিলাকে আমার কাছে এনে দাও। আমি আমি কথা দিচ্ছি, আমার মেয়ের সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করব না। আমার মেয়েকে আমি শাসন করব না, আমার মেয়েকে আমি অপমান করব না, ওর গায়ে হাত তুলব না। কিন্তু বিশ্বাস করো, যা কিছু করতাম আমি তো মা, আমার মেয়ের ভালোর জন্যই করতাম। আমি আমি কিছুই করবো না, শুধু আমার কলিজার টুকরা শিলাকে আমার বুকে এনে দাও। আমি শিলাকে যারা বাঁচবো না, আমার মেয়ে যারা আমি শূন্য, আমার মেয়েকে এনে দাও, তুমি আমার শিলাকে এনে দাও। হায় আল্লাহ, এখন আমি কি করবো? কোথায় যাবো? আমার মেয়ে কোথায় আমার মেয়েকে পাবো? কোথায় খুঁজবো? আমার মেয়েকে তুমি অবশ্যই খুঁজে পাবে। আমার মেয়ে দূরে কোথাও যাবে না, আমি জানি। আমার মেয়ে আমার উপরে অনেক অভিমান করে ওর কোনো বান্ধবীর বাসায় লুকিয়ে আছে। আমার মেয়েকে এনে দাও, আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। শিলার আব্বা, আমার মেয়ের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বলেন কিভাবে হেল্প করতে পারি? স্যার, গতকাল সকালে আমার মেয়ে একটা চিঠি লিখে বাসার থেকে রাগ করে চলে গেছে স্যার। এরপর আমি আমার ওয়াইফ সারাটা দিন রাস্তায় রাস্তায় মেয়েকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আত্মীয় স্বজন সবার বাসায় খোঁজ নিয়েছি, কোথাও যায়নি আমার মেয়ে। স্যার, আমার মেয়েকে না পেয়ে আমার ওয়াইফ রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেছে। পরে এখন হাসপাতালে ভর্তি করেছি স্যার। মেয়ের জন্য ভীষণ টেনশনে আছি স্যার। কোথায় যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় স্যার, প্লিজ স্যার আপনি একটু মেয়েকে খোঁজার ব্যাপারে একটু হেল্প করেন স্যার, প্লিজ। আপনার মেয়ের নাম কি? জি, শিলা হোসেন। বয়স কত? 21-22 হবে স্যার। আপনার মেয়ের কোনো ছবি আছে আপনার কাছে? স্যার, ও হ্যাঁ স্যার, মোবাইলের ছবি আছে স্যার, দিব? আপনি এক কাজ করেন, আপনি ওই ডেস্কে গিয়ে আপনার কমপ্লেনটা এন্ট্রি করে যান, আর আপনার মেয়ের একটা ছবি ওখানে দিয়ে যান। হ্যাঁ, ওকে স্যার, আমরা দেখছি ব্যাপারটা। থ্যাংক ইউ স্যার। শিলা, আমি মনে মনে যেমনটা কল্পনা করেছি তার চাইতে অনেক বেশি খাবার। থ্যাংক ইউ স্যার। সোনিয়া বলছিল আপনি অনেক বড় বিজনেসম্যান, আপনার অনেক বড় কোম্পানি। স্যার, আমি মার্কেটিং মেজর নিয়ে পড়ছি, আমাকে কি কোনো জবের ব্যবস্থা করে দেওয়া যায়? আমি তোমাকে সব তোমার চাকরি করতে হবে। কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, চলাফেরা করতে একটা প্রাইভেট কার, একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট, সব কিছু আমি তোমাকে দেবো। তোমার চাকরি করা লাগবে কেন? আপনি আমাকে গাড়ি বাড়ি ফ্ল্যাট দিবেন কেন স্যার? এখানে আপনার লাভ কি? আমার কিছুই থাকবে, সব দাম। আমি তোমার ফ্ল্যাটে আসবো, তোমার সাথে গল্প করবো, চা কফি খাবো, আর অন্তর্গত কিছু সময় কাটাবো, প্রেম করবে, ভালোবাসা দেবে, এই আর কি। দেখেন, একদম ফালতু কথা বলবেন না আপনি।
আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন আমি ওই ধরনের মেয়ে না। প্রথম এরকম সবাই বলে, আমার বান্ধবী শুনি না ওই রকম হতে চাবি এরকম মেয়ে। যখন টাকা গাড়ি অ্যাপার্টমেন্ট পেয়েছে তখনই সব কিছু করা শুরু করেছে। তুইও হয়ে যাবে। আসো। আপনি আমার হাত ধরতেছেন কেন? আরে হাত তো ধরে। তোমার জন্য তো আমি সব কিছু তুমি এই, কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন না। স্যার আপনি তো পারফেক্ট টাইমে আসছেন। এই লোকটা একটা বদমাইশ, সে আমার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করতেছিল স্যার। চুপ! এই বাসায় যে উল্টাপাল্টা কাজকর্ম হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সাথে নাটক করবি না, থানায় চল, তারপরে তো নাটক বের করতেছি আমি। এই তোরা ভিতরে যাবো, যাও চেক করো। কি বলতেছেন স্যার? আমার বান্ধবীর পাশে এটা, আমি বেড়াইতে আসছি স্যার। আরে আবার বেশি কথা বলবে তুমি তো আপনি কি চলেন। আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুই আমার বান্ধবী এরকম নোংরা কাজ করিস? কিভাবে পেরেছে এই ধরনের কাজ করতে? এইভাবে টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি করার থেকে রাস্তায় থাকা অনেক ভালো। আচ্ছা তুই কি জানোস না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার বাবা মা, আমার পরিবারের মানুষজন কেমন? তুই চাই না শুনে আমাকে কেন এরকম একটা বিপদে ফেললি সোনিয়া? দোস্ত আমার না ভুল হয়ে গেছে। চুপ, আর একটা কথা বলবি না। সভ্য নোংরা মেয়ে। আচ্ছা তুই এই ধরনের কাজ কেন করিস? বান্ধবী বিশ্বাস কর, আমি এই ধরনের কাজ করতে চাই নাই রে। আমার বাবা মা বিদেশে থাকে, আমার ভাই ওর বউরে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, আমারে দেখভাল করার মতো কেউ নাই, আমি একা থাকি। আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য, কিন্তু আমার রুমমেট বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এইসব অসামাজিক কাজের সাথে জড়ায় যাই। ঠিক ওই সময়টাতে যদি আমাকে কেউ বাধা দিত, আমাকে যদি কেউ শাসন করতো, তাহলে আমি কখনোই এইসব কাজের সাথে জড়াইতাম না। আসলে জানো, বাবা মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা সন্তানেরা তা বুঝতে পারি না, আর বাবা মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই। আল্লাহ, আমি কত বড় ভুল করছি আমি এখন বুঝতে পারতেছি। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আব্বু আম্মু আমার ছোট ভাই সবাইকে রেখে আমি পালায় আসছি। আমি একদম উচিত কাজ করি নাই। কি ব্যাপার, কি হয়েছে? আর এরা কারা? স্যার ওরা বনানীতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যক্রম শুরু করছে। আমরা আজকে ওদেরকে রেট দিয়ে এখানে নিয়ে আসছি। স্যার বিশ্বাস করেন আমি এগুলো কোনো কিছু জানতাম না স্যার। এই যে আমার বান্ধবী সোনিয়া ওর বাসায় আমি বেড়াইতে আসছিলাম স্যার আমি এইখানে যে এরকম কোনো কিছু হচ্ছে আমি কিচ্ছু জানতাম না স্যার। বিশ্বাস করেন আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমি বাসা থেকে পালায় আসছি স্যার। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার। কি নাম আপনার? শিলা হোসেন। আপনার বাবার নাম কি আশরাফ হোসেন? জি স্যার। স্যার আপনি কিভাবে জানলেন? আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন, আর আপনার বাবা আজকে থানায় এসে জিডি করে গেছেন। আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আছে। রতন, শিলা এই ধরনের মেয়ে না, ওকে যেতে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর এই যে আপনারা যে ধরনের কাজ করেছেন তার জন্য উচিত শিক্ষা আপনারা পাবেন। যাও দেখে নিলাম। ডক্টর, Mr. Ashraf, don't worry. She is stable now. মা, শিলা তুই আসছিস? মা, আব্বু মার কি হয়েছে? সিরিয়াস কোনো কিছু হয় নাই তো? এখন কিছুটা সুস্থ, টেনশন করিস না। তুই বাসা থেকে চলে যাওয়ার পর আমি আর তোর মা তোকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি। তোকে না পেয়ে তোর মা হঠাৎ করে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে হাসপাতাল নিয়ে আসছি। আপনার মায়ের একটা মাইনার স্ট্রোক হয়েছে, আর একটু দেরি করে হাসপাতালে আনলে অনেক বড় কিছু হতে পারতো। তবে মিস শিলা,
আপনি অনেক ভাগ্যবান। যতক্ষণ আপনার মার জ্ঞান ছিল বারবার শিলা শিলা বলে ডাকছিল। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। একটা কথা বলি মিস শিলা, অন্যভাবে নেবেন না। পৃথিবীতে মার চাইতে দামি আর কিচ্ছু নেই। সবকিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু মাকে কখনো পাওয়া যাবে না। মারা সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এটুকুই চায়। মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। মা, মা, আমার মেয়ে আসছে, আমার শিলা আসছে, আমার শিলা, আমার শিলা। মা কেমন আছো তুমি এখন? এই যে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, এখন আমি খুব ভালো আছি। আমি আর কখনো তোর শাসন করবো না। আমি দিন রাত শুধু অবুঝের মতো তোর শাসন করতাম, নির্যাতন করতাম, তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম রে মা। আমি অনেক কিছু বুঝতাম না। আমার মেয়ে যেখানেই থাকুক, আমি চাই আমার মেয়ে ভালো থাকবে। তো যা ইচ্ছে করে তুই তাই করবি, আমি তোকে কোনো বাধা দিব না, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাইস না মা। আমি তোকে খুব ভালোবাসি মা। তুই তো আমার কলিজা। আমার কলিজা যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমার কলিজা তো আমারই। আমি তোকে আর কখনো শাসন করবো না, কখনো না। না মা, তুমি আমাকে শাসন করবা? আমি বাসা থেকে চলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম কি তুমি হয়তো আমাকে বুঝো না, তুমি হয়তো শুধু শুধু আমাকে শাসন করো, সারাক্ষণ বকাবকি করো। এই জন্য কষ্ট পেয়ে রাগ করে চলে গেছিলাম মা। কিন্তু জানো, আমি যে ভাবছিলাম যে আমি নিজের মতো স্বাধীনভাবে চলবো, আমি একা চলবো, একাই মনে হয় আমি অনেক ভালো থাকবো, কিন্তু না, পৃথিবীটা অনেক কঠিন। মা জানো, আমি যে বান্ধবীর বাসায় গেছিলাম, ওদের ওখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। আমি শুধু তোমার দোয়ায় ঠিকঠাক মতো তোমার কাছে চলে আসতে পারছি। মা, আমি আজকে বুঝতে পারছি মায়ের শাসন ছাড়া সন্তান কখনো ভালো থাকতে পারে না। মায়ের শাসন সন্তানের জন্য আশীর্বাদ। আমি যতদিন বেঁচে থাকবো তোমার শাসনে থাকবো, তাহলে আমি নিরাপদ থাকবো মা। আমি সারা জীবন চেয়েছি আমার সন্তান যেন থাকে নিরাপদ। জানিস, একটা সন্তানের প্রথম পাহারাদার হয় মা, প্রথম শিক্ষক হয় মা। মা তার সন্তানকে পেটে ধারণ করার পর থেকেই সমস্ত কিছু দেখভাল করে মা। মা তার ভালো ছাড়া কখনোই খারাপ চায় না। আমি চাইলাম আমার সন্তানের চরিত্রে কোনো দাগ না লাগুক। যদি আমার মেয়ের চরিত্রে কোনো দাগ লাগে, সেই দাগটা লাগে আসলে মায়ের কলিজায়। 10টা মানুষ আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে বলবে যে আপনার মেয়েটা খারাপ, যেটা আমি সহ্য করতে পারতাম না। আমি চাইতাম সবাই বলবে, অনেক বড় মুখ করে বলবে যে আপনার মেয়েটা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, এরকম মেয়ের জীবনেও দেখি নাই। আপনার মেয়ের মতো ভালো মেয়ে প্রতিটা মায়ের হোক। আমি অতিরিক্ত চাইতাম, সেটাও বুঝি, অতিরিক্ত শাসন করতাম, সেটাও বুঝি, কিন্তু ওই যে মায়ের মন তো মনে হতো যে এই বুঝে আমার সন্তানকে কোনো শকুন খামচে ধরলো, এই বুঝে আমার সন্তানের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝে আমার শিলার দিকে কোনো হায়নার থাবা পড়লো, তখন আমি আরো অনেক একদমের মতো কঠিন হয়ে যেতাম মা, অনেক পাগলের মতো আচরণ করতাম।
আমি তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম, কিন্তু একটা কথা কি জানিস মা, তোদের এই বয়সটায় মেয়েরা বোঝে না যে পরাধীনতার মধ্যেও যে আনন্দ আছে, পরাধীনতার মধ্যেও যে অনেক সুখ আছে, অনেক